সাহিত্যিক বৈশিষ্ট্যগুলো কেমন ছিল। তোমরা জানো যে এলিজাবেথের যুগটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি যুগ। এলিজাবেথ সাহিত্য কাব্যিক রূপ এবং কৌশলে অনেক বৈচিত্র্য নিয়ে আসে। তার মানে কাব্যিক রূপ এবং কৌশলে অনেক বৈচিত্র্য চলে আসে। সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। এই যুগ নাটকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং নতুনত্ব নিয়ে আসে। এই যুগ রেনেসাঁর চেতনা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল, বিশেষ করে ইতালি, ফ্রান্স এবং স্পেনের রেনেসাঁ সাহিত্য দ্বারা। তার মানে কথাগুলো আমরা কিন্তু বুঝলাম। একটা হচ্ছে কাব্য রূপ এবং এর যে কৌশল, এখানে চেঞ্জ আসে এবং অনেকেই খুব সৃজনশীল হয়, নতুন ভাবে লেখা শুরু করে। এই যুগে নাটক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং নতুনত্ব নিয়ে আসে। মানে সেই ক্লাসিক্যাল যে স্টাইল গুলো ছিল, এই স্টাইলটা শুধু বেন জনসনই ফলো করে। অন্য কেউ ক্লাসিক্যাল স্টাইল ফলো করে না। মার্লো, কিড, লিলি, পিলি, ন্যাশ, আরো ছিল শেক্সপিয়ার। তো কেউই কিন্তু তোমার পুরাতন বিষয়গুলো নিয়ে করে না। তারা নতুন স্টাইলটা নিয়ে আসে। এই দেখো, নতুন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। পরীক্ষা-নিরীক্ষা বলতে কি বোঝায়? নতুন কিছুকেই কিন্তু পরীক্ষা-নিরীক্ষা বলা হয়। এই যুগে রেনেসাঁর চেতনা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল এই যুগটা। বিশেষ করে ইতালি, ফ্রান্স, স্পেনের রেনেসাঁ সাহিত্য দ্বারা খুব বেশি প্রভাবিত ছিল। তার মানে সাহিত্য খুব বেশি কিন্তু ইংল্যান্ডে সমৃদ্ধ ছিল না। ইতালিতে সমৃদ্ধ ছিল, ফ্রান্সে সমৃদ্ধ ছিল, স্পেনে সমৃদ্ধ ছিল। তাদের এই রেনেসাঁর সাহিত্য দ্বারা এই ইংল্যান্ডের সাহিত্য প্রভাবিত হল এবং তাদের স্টাইল ছিল রোমান্টিক উচ্ছ্বাসে ভরা। রোমান্টিক উচ্ছ্বাসে ভরা বলতে বোঝাচ্ছে তাদের স্টাইলটা মানে রোমান্টিক ছিল। আমরা যে বলি যে রোমান্টিক যুগ, সেই যুগটা কিন্তু এই যুগটাই রোমান্টিক যুগ। আর আমরা যাকে মূলত রোমান্টিক যুগ বলছি এখন, সেই ওয়ার্ডসওয়ার্থের সময়টা, ওটা হচ্ছে রিভাইভাল অফ রোমান্টিসিজম। মানে রোমান্টিকতা ফিরে আসে। রোমান্টিকতা হারিয়ে গিয়েছিল নিও ক্লাসিক্যাল যুগে, সেইটা আবার ফিরে আসে ওয়ার্ডসওয়ার্থের সময়। কিন্তু মূলত রোমান্টিসিজম হচ্ছে এই যুগটাকে বলা হয়, এই এলিজাবেথান যুগটাকে বলা হয় রোমান্টিক যুগ। এটা মনে রাখবা যে রোমান্টিক এজ বলতে কিন্তু আমরা বুঝি হচ্ছে এই 1798 থেকে 1832 সাল, যখন কোলরিজ, শেক্সপিয়ার, তারপরে ওয়ার্ডসওয়ার্থ, বায়রন, শেলি তারা ছিলেন, ব্লেক ছিলেন। কিন্তু মূলত ওই সময়টা হচ্ছে ফিরে আসে রোমান্টিসিজম। আর মূল রোমান্টিসিজমটা হচ্ছে এই সময়ে, মানে এলিজাবেথের সময়। উৎকৃষ্ট কবিতা তৈরি হয়, অতুলনীয় নাটক। অতুলনীয় নাটক বলতে মানে এইরকম নাটক আগে কখনো হয় নাই এবং দুর্দান্ত গদ্যের যুগ ছিল এটি। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখবা যে উৎকৃষ্ট কবিতা কে লিখেছিল দেখো। উৎকৃষ্ট কবিতা লিখেছিল হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারকে তোমরা চেনো ভালো করে, শেক্সপিয়ার লিখেছিল উৎকৃষ্ট কবিতা। তারপরে তোমার মিল্টন, মিল্টন লিখলো উৎকৃষ্ট কবিতা। তারপরে তোমার এই এই কবি মিল্টন অবশ্য পরে আসছে। এই শেক্সপিয়ারই কবিতা লিখছে, আরো সবাই কবিতা সবাই লিখছে মোটামুটি। যে নাট্যকারদের নাম বললাম আমরা, যেমন মার্লো, আর মার্লো, কিড, এরা সবাই কিন্তু উৎকৃষ্ট নাটক লিখেছে আর উৎকৃষ্ট কবিতা লিখছে। আর নাটক তো সবাই লিখছে। নাটক তোমার যে 6 জনের নাম বললাম আমরা, 6 জন না 7 জন, যে কি বলে ইউনিভার্সিটি উইটস, তারপরে বেন জনসন নাটক লিখেছে, শেক্সপিয়ার নাটক লিখেছে। এদের নাটকগুলো খুব অসাধারণ নাটক ছিল। এত ভালো নাটক এর আগে কখনো ইংল্যান্ডে হয় নাই। এবং গদ্যও দুর্দান্ত। দুর্দান্ত গদ্য কিন্তু তুমি নিজেই চেনো, সেটা হচ্ছে ফ্রান্সিস বেকনের গদ্য ছিল দুর্দান্ত। ছিল কিনা বলো? দুর্দান্ত গদ্যের যুগ ছিল এটি। মানুষ ভাগ্যে বিশ্বাস করা না বন্ধ করে দিল। হ্যাঁ, হ্যাঁ, গদ্যজনক বলা হয় ফ্রান্সিস বেকনকে। মানুষ ভাগ্যে বিশ্বাস করা বন্ধ করে দিল এবং তার স্বাধীনতার স্বাধীন ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। শুরু হয় সাহিত্যে। এর আগে যেটা করা হতো, সাহিত্য মানেই মানুষ হচ্ছে ভাগ্যের হাতে বন্দী, মানুষ নিয়তির হাতে বন্দী। এটাই সাহিত্যে দেখানো হতো। কিন্তু এই জায়গায় আসলো যে না, ভাগ্য নয়, বরং মানুষ স্বাধীন ইচ্ছা করতে পারে। স্বাধীন ইচ্ছা করতে পারে। সে যদি স্বাধীন ইচ্ছা করত তাহলে সে এই খারাপ অবস্থায় হতো না। যদি ওথেলো যদি ভালো আচরণ করত তাহলে তার ট্র্যাজেডি আসতো না। হ্যামলেট যদি ভুল না করতো ট্র্যাজেডি আসতো না। ম্যাকবেথ এত উচ্চাকাঙ্ক্ষী না হলে ট্র্যাজেডি আসতো না। তার মানে এখানে আস্তে যে বিষয়টা আসলো, ভাগ্য নয় বরং মানুষের সিদ্ধান্ত, মানুষের ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল। এটি ইংরেজি ভাষাকে স্থিতিশীল স্তরে নিয়ে আসে
এবং আস্তে আস্তে ইংরেজি ভাষাটা স্থিতিশীলতায় চলে আসে। তার মানে এর আগে ইংরেজি ভাষা ছিল হচ্ছে তোমার অস্থির। অস্থির বলতে কি যে কে কেমন লিখছে না লিখছে, কার কেমন ইচ্ছা মনে হচ্ছে লিখছে। কারণ বড়, বড় মানুষ ছিল না, এই ভাষারও কোনো সৌন্দর্য ছিল না। কিন্তু এই ইংরেজি ভাষাটা একটা স্থিতিশীল অবস্থায় চলে আসে কখন? এই কি বলে কার হাতে? মানে এই লেখকদের হাতে, কবিদের হাতে। যেমন আমাদের বাংলা ভাষাও কিন্তু তাই। আমাদের বাংলা ভাষাও কিন্তু খুব বেশি মানে স্থির ছিল না। স্থির থাকা বলতে আগে সংস্কৃত ভাষাকে নিয়ে মানুষ বেশি আ ইউজ করত। সংস্কৃত ভাষাটা বেশি ব্যবহার করত। কিন্তু আমাদের এই ভাষাটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ করা বা এই ভাষার গুরুত্ব বাড়িয়ে দেওয়া এবং ভাষার সংযোজন করা, সুন্দর করে ভাষাটাকে নিয়ে আসা, এটা কিন্তু করেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন এবং সাথে আরো কেউ ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলা ভাষাটাকে একটি স্থিতিশীল স্তরে নিয়ে আসা। এই যুগে প্লেটোনিক আদর্শবাদ থেকে স্থূল বাস্তববাদ নিয়েও লেখা হয়েছে। তার মানে এখানকার যে তোমার থিম গুলো ছিল, লেখার থিম, সেই লেখার থিমে সবকিছুই ছিল। সবকিছুই ছিল বলতে প্লেটো তোমরা জানো প্লেটোর যে আদর্শবাদ সেখানে ইউটোপিয়া এসেছে। মানে তোমার কাল্পনিক রাজ্য। ঠিক আছে? ইমাজিনেটিভ ওয়ার্ল্ড, ইমাজিনেটিভ ওয়ার্ল্ড। কল্পনা রাজ্য যেমন এখানে এসেছে, আবার একেবারে মানে রিয়াল ওয়ার্ল্ড যেটা, সেই রিয়াল ওয়ার্ল্ডও এদের নাটক বা লেখায় চলে এসেছে। সবকিছু চলে আসছে। এই যুগের সাহিত্য দূরবর্তী নিয়ে বেশি আলোচনা করত, দূরের কোনো কিছু, বিস্ময়কর কোনো কিছু নিয়ে এবং সুন্দর কোনো কিছু নিয়ে। এগুলোর সন্ধান করেছে। আর আমরা জানি এই দূরবর্তী, বিস্ময়কর এবং সুন্দর এগুলো সবগুলোই হচ্ছে রোমান্টিক ফিচার। রোমান্টিক ফিচার্সে কি করা হয়? সুন্দরের পূজা করা হয়, বিস্ময়কর জিনিসগুলোকে নিয়ে আসা হয় এবং কাছের জিনিসটা দূরের জিনিসকে বেশি পছন্দ করা হয়। এগুলোকে রোমান্টিক ফিচার্স। তারপরে আমরা বুঝলাম এটি হচ্ছে রোমান্টিক যুগ। এই যুগই মূল রোমান্টিকতা শুরু হয়। এই যুগই যুগেই এই যুগেই মূল রোমান্টিকতা শুরু হয়, যা ১৭৯৮ সালে পুনরুজ্জীবিত হয়েছিল এবং আমরা তাকে বলি রোমান্টিক রিভাইভাল। আর এই যুগেই প্রথম সাহিত্য সমালোচনা শুরু হয়, যে কাজটি করেছিলেন ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি। তো এই যে এই বিষয়গুলো, আমার ধারণা তোমরা এই কথাগুলো বুঝতে পারছো যে কি কথা বলা হচ্ছে এখানে। কোনটার থেকে সমস্যা আছে কোনো? ইংলিশে দেখে নেই। এলিজাবেথ লিটারেচার রিফ্লেক্টস এ গ্রেট ভ্যারাইটি অ্যান্ড পোয়েটিক ফর্মস অ্যান্ড টেকনিক্স অফ ক্রিয়েটিভ জিনিয়াস। এরপরে বলছে যে ইট ডেমনস্ট্রেটস এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইনোভেশন। পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে এবং নতুন নতুন নিয়ে এসেছে নাটকে। ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য রেনেসাঁ স্পিরিট অফ লিটারেরি ইটালি, ফ্রান্স এবং স্পেন। ইন স্টাইল ইট এক্সিবিট রোমান্টিক এক্সুবারেন্স, এখানে রোমান্টিক উচ্ছ্বাসে ভরা ছিল। ইটস রাইটার্স আর অল মেন, এখানে সমস্ত লেখকগুলোই ছিল পুরুষ মানুষ এবং কোনো নারী ছিল না এখানে লেখায়। এবং সবাই ছিল বিভিন্ন সমাজ থেকে ছিল, ঠিক আছে, কিন্তু কোনো নারী ছিল না। ইট ইজ অ্যান এজ অফ এক্সকুইজিট পোয়েট্রি, উৎকৃষ্ট নাটক কবিতা এখানে লেখা হয়েছে, অসাধারণ ড্রামা লেখা হয়েছে এবং অসাধারণ প্রোজ লেখা হয়েছে। ইট মার্কস এ শিফট ফ্রম ম্যানস ফেট টু হিজ ফ্রি উইল, মানুষের ভাগ্য থেকে মানুষের স্বাধীন ইচ্ছার দিকে এটা চেঞ্জ হয়ে আসলো। ভাগ্যটাকে আর বিশেষ ভাগ্যটাকে গুরুত্ব দিল না। বাট ইট ডেভেলপ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু এ লেভেল অফ স্ট্যাবল স্ট্যান্ডার্ড, আস্তে আস্তে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসলো। ইটস স্পিরিট, এর যে চেতনা, এই চেতনাটা একবার প্ল্যাটোনিক আইডিয়ালিজম থেকে একেবারে গ্রস রিয়ালিজম পর্যন্ত চলতে থাকে। দ্য লিটারেচার অফ দিস এজ শোজ এ কোয়েস্ট ফর দ্য রিমোট, দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল। এগুলোকে আমরা বললাম সবগুলো হচ্ছে তোমার রোমান্টিক বৈশিষ্ট্য। The remote, wonderful and beautiful. It reflects original romanticism that was revived during the beginning of the romantic age in 1798. এর শেষে দেখলাম আমরা যেটা যে ১৭৯৮ সালে এটা রিভাইভ করেছিল এবং এখানেই শুরু হয় হচ্ছে ফিলিপ সিডনি, শুরু করা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। এই তো আমাদের এটুকু ছিল হচ্ছে এলিজাবেথের যুগের বৈশিষ্ট্য। কারো কোনো প্রশ্ন?